এসএসসি 26 গত বছর মাত্র 5টি অধ্যায় করেই আমি যেভাবে সিকিউএ 45+ নম্বর পেয়েছিলাম এবং এমসিকিউ সহ আমি মোট বায়োলজিতে 95 পেয়েছিলাম। সো আজকে তোমাদেরকে জানাবো তোমাদের শর্ট সিলেবাসের যে 5টি অধ্যায় করলেই তোমরা সিকিউএ 45+ নম্বর পাবে এবং সম্পূর্ণ বায়োলজিতে ইনশাআল্লাহ ভালো করবে। এবং আমার অ্যানালাইজ করা বিগত বছরের বোর্ড কোশ্চেনে সবচেয়ে বেশি আসা মোট 35টি কোশ্চেন তোমাদেরকে ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে আমি পিডিএফ লিংক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আবির হাসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কলেজ। সো এসএসসি 26-এর ভাই বোনেরা, গত 2 দিন তোমরা আমাকে অনেক যথেষ্ট সাপোর্ট করেছো এবং আমাদের ভিডিওগুলোতে যথেষ্ট ভালোবাসা প্রকাশ করছো। সো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি বায়োলজির কম্প্যাক্ট সাজেশন। হ্যাঁ, দেখো তোমাদের শর্ট সিলেবাসের যে 5টা অধ্যায় করলেই তোমরা 100% সিকিউ কমন পাবে। হ্যাঁ, এই যে টপিকগুলো দেখছো পিছনে আমি লিখে রাখছি, এই টপিকগুলো তোমার বর্তমানে সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং এর এর সাথেও আমি প্রত্যেকটা অধ্যায়ের লাইক ধরো এখানে যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায়ের সাথে তোমাদের সম্পূর্ণ, অর্থাৎ যারা কোনো অধ্যায় বাদ দিতে চাও না, প্রত্যেকটা অধ্যায় থেকেই আনসার করতে চাও, তাদের জন্য প্রতিটা অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সমূহ আমি পিছে লিখে রাখবো। ওকে, সো এখানে 5টা অধ্যায়ের আছে, বাকি 2টা অধ্যায়ের আমি ভিডিওটি চলাকালীন আমি সেগুলো লিখে দেবো। ওকে, সো দেখো এসএসসি বায়োলজিতে, অর্থাৎ তোমাদের বায়োলজিতে দেখো সর্বপ্রথম যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ লাইক এখান থেকে সৃজনশীল আসার পসিবিলিটি খুবই বেশি মানে খুবই বেশি। বিশেষ করে দেখো সবচেয়ে প্রথমে যেটা আছে আমাদের সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চ্যাপ্টার 2। ওকে, তো চ্যাপ্টার 2 এ দেখো কি কি আছে। চ্যাপ্টার 2 এ আছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ কাজ। দেখো প্রথমে চ্যাপ্টার 2 অধ্যায়ের নাম কি, জীবকোষ এবং টিস্যু। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কয়টা টপিক দিছি, 1 2 3 4, সো 4টা টপিক দিয়েছি এখানে, 4টা না এই যে আরেকটা 5টা টপিক দিয়েছি। দেখো কি কি, মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ কাজ। সো তারপরে আছে প্লাস্টিডের চিত্র সহ কাজ, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের চিত্র সহ কাজ, টিস্যুগুলোর তুলনা বলতে যে প্যারেনকাইমা, ওলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং সাথে সাথে শিব কোষ, সঙ্গী কোষ, যে সমস্ত কোষগুলো রয়েছে সে সমস্ত কোষের ভিতরকার যে পার্থক্য সেগুলো তোমাদের পড়তে হবে বই থেকে। ওকে, সো বই থেকে রিডিং করবে এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে রিডিং করো, একবার খাতায় লেখার চেষ্টা করো, আয়ত্ত করো, তাহলে দেখবা ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। সো আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে চিত্র সহ নিউরনের গঠন। এটা দেখো আমি 3 স্টার মেরে দিয়েছি, মানে এটা তোমাদের কোনো না কোনো বোর্ডে 100% চিত্র সহ নিউরনের গঠন চলে আসবে। এটা তুমি লিখে রাখো, 100% কোনো না কোনো বোর্ডে চিত্র সহ নিউরনের গঠন চলে আসবে এবং মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ কাজ চলে আসবে। তো আমি আশাবাদী যে এখান থেকে যতগুলো টপিক আমি দিয়েছি, তোমাদের যতগুলো বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডেই কমন পাবে ইনশাল্লাহ। দেখো এমন ভাবে দিইনি যে জাস্ট মাত্র 1 2টা বোর্ডে কমন পাবে, এমন ভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সাজিয়ে লিখেছি এখানে যে ইনশাল্লাহ তোমরা সমস্ত অধ্যায়ে কমন পাবে। সো এর সাথে সাথে সমস্ত বোর্ডে কমন পাবে। তো এর সাথে সাথে আমি তোমাদেরকে আরো কিছু সিকিউ, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আরো কিছু 30 থেকে 35টা সিকিউ এর, যে সমস্ত সিকিউ গুলো যদি তুমি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমার বায়োলজিতে 45+ সিকিউ এ নম্বর কেউ আটকাতে পারবে না। ওকে, সো সেগুলো দেখে নিও, লিঙ্ক থেকে ডিসক্রিপশনে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ওকে, সো তার আগে আমরা ভিডিওটা দেখে নিই। সো এখানে দেখো চ্যাপ্টার 2 থেকে তাহলে আমরা দেখলাম এই 5টা টপিক খুবই ইম্পর্টেন্ট। এবার দেখি চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3 তে কি আছে, চ্যাপ্টার 3 তে আছে হচ্ছে কোষ বিভাজন। এবার কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়, কোষ বিভাজন থেকে 100% আরেকটা সিকিউ চলে আসবে, তুমি লিখে রাখো। যদি না আসে তুমি আমাকে এসে কমেন্ট করবা, ভাই কোষ বিভাজন থেকে সিকিউ আসেনি। এখান থেকে প্রতি বছরই 1 থেকে 2টা সৃজনশীল আরামসে চলে আসে। আমাদের বেলায় এখান থেকে একটা সৃজনশীল এসেছিল। সো এখান থেকে সৃজনশীল গুলা খুবই ইজিলি লিখতে পারবা এবং খুবই সহজে তুমি এখান থেকে আনসার করতে পারবা। দেখো এখানে বেশি কিচ্ছু নেই, এখানে জাস্ট আছে মাইটোসিসের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, এই যে 5টা ধাপ রয়েছে আমাদের, ঠিক আছে, ওই যে 4-5টা ধাপগুলো তোমরা খুবই ভালোভাবে চিত্র সহ আয়ত্ত করবা, মানে কোন ধাপে কি হয়, তারপরে হচ্ছে কোন ধাপে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাগুলো মোটা থাকে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবা 100% আসবে। তো তোমাদের এমসিকিউ এর জন্য আমি আরেকটা কমপ্লিট সাজেশন ক্লাস দেবো, যেখানে শুধুমাত্র বেস্ট এমসিকিউ বইয়ে কোন জায়গা থেকে আসে সেগুলো বইয়ে দাগায় দিব বা বইয়ে পিডিএফ দিয়ে দেবো, এবং সাথে সাথে তোমার হচ্ছে 200 থেকে 300টা মতো বেস্ট এমসিকিউ সাজেশন দেবো ইনশাল্লাহ। সো তার আগে দেখি মাইটোসিসের 5টি ধাপের চিত্র সহ বর্ণনা, মিওসিসের গুরুত্ব, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। দেখো আরেকটা 3 স্টার কোশ্চেন এখান থেকে আমি তোমাদেরকে শিওর বলে দিচ্ছি, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কোনো না কোনো বোর্ডে 100% কমন চলে আসবে। এটা তুমি লিখে রাখো, এটা কোনো না কোনো বোর্ডে চলে আসবেই। এবং মিওসিসের গুরুত্ব, মাইটোসিস মিওসিসের পার্থক্য, এই তো এই যে 3টা কোশ্চেন এখান থেকে তোমার 100% কোশ্চেন চলে আসবে। সো এই 3টা টপিক খুবই মনোযোগ দিয়ে বইয়ে রিডিং করো এবং এই 3টা টপিক নিয়ে যতগুলো প্রশ্ন পাও সবগুলো পড়ো। তো এরপরে আছে দেখো চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 হচ্ছে এমন একটা অধ্যায় যেটা সম্পূর্ণ বেসিক এবং সম্পূর্ণ একটা খুবই মানে জটিল টাইপের অধ্যায়। যদি তুমি না পড়ে থাকো এই চ্যাপ্টারটার উপর, যদি তোমার প্রপার ধারণা না থাকে, যদি প্রপার আইডিয়া না থাকে, তাহলে এই চ্যাপ্টারটা তুমি স্কিপ করো, কেননা এই চ্যাপ্টারটা একটু ট্রিকি এবং একটু টাইপ অফ
হালকা পাতলা জটিল টাইপের। সো এই চ্যাপ্টারটা থেকে যদি তুমি করতে চাও তাহলে দেখো কি কি টপিক পড়বা। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, সাথে সাথে হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক বিমুখী পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ C3 এবং C4 যে উদ্ভিদে রয়েছে সে সকল উদ্ভিদের গতিপথগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। তারপরে দেখো রয়েছে সবাত শোষণ এবং এটিপি উৎপন্ন। সবাত শোষণ করে কিভাবে এটিপি উৎপন্ন হয়, তো এটিপি উৎপন্ন যে প্রক্রিয়াগুলো সে সমস্ত বিক্রিয়া সহ খুবই ইম্পর্টেন্ট আছে। সো আমরা ডিসক্রিপশনে যে 30 থেকে 35টা সিকিউ থাকবে, তো তার ভিতরে এই চ্যাপ্টার 4 থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সৃজনশীল সেগুলো লিঙ্ক সেগুলো পিকচার বা PDF দেওয়া থাকবে। ওকে, তো এরপর চলে আসি আমাদের চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13-এ কি রয়েছে দেখো, জীবের পরিবেশ এবং বস্তুতন্ত্র। এটা SSC এর সবচেয়ে সবচেয়ে এখানে যদি আমি হাজারটা যদি আমি এখানে স্টার দিই তাও কম হয়ে যাবে, কেননা এখান থেকে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডেই একটা করে সৃজনশীল 100% কমন। তাহলে এখান থেকে দেখো জীবের পরিবেশ এবং বাস্তুতন্ত্র থেকে তুমি 10 মার্ক 100% কমন পাবা। 10 মার্কস, এখান থেকে 10 মার্কস 100% কমন লিখে রাখো। 10 মার্ক এখান থেকে 100% কমন। কি কি দেখবা, কি কি পড়বা তুমি? পুকুরের বস্তুতন্ত্র, অর্থাৎ পুকুরে কিভাবে বস্তুতন্ত্র হয়, অর্থাৎ দেখবা তোমাদের প্রশ্ন বইটা রিডিং করবা, এই চ্যাপ্টারটা দেখবা পেয়ে যাবে যে পুকুরের বাস্তুতন্ত্র কি কি আছে। পুকুরে প্রথম শ্রেণীর খাদককে, দ্বিতীয় শ্রেণীর খাদককে, তৃতীয় শ্রেণীর খাদককে, তারপরে কিভাবে কি পুকুরের বাস্তুতন্ত্রটা কাজ করে, তো সেটা হচ্ছে পড়বা পুকুরের বাস্তুতন্ত্র। এটা 100% চলে এসেছে 9 নম্বরে। পুকুরের চিত্র দিতে পারে, তোমাদের চিত্র আঁকাইতে বলতে পারে, আবার নর্মালি দিতে পারে যে উপরের চিত্রটি ব্যাখ্যা করো। তো সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য শিকল। বিভিন্ন ধরনের খাদ্য শিকল বলতে এখন দেখো যে 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 টাইপের খাদ্য শিকল গুলো রয়েছে, অর্থাৎ কে প্রথম শ্রেণীর খাদক, কে দ্বিতীয় শ্রেণীর খাদক, তো এই যে খাদ্য শিকল গুলো রয়েছে কোন জায়গায়, মনে করো পুকুরে খাদ্য শিকলে কে কে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর, তারপরে বনের ভিতরে কে কে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর। তো খাদ্য শিকলটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও গ অথবা ঘ নম্বরে চলে আসতে পারে। তারপরে দেখো বস্তুতন্ত্রের শক্তির প্রভাব এবং বিভিন্ন শ্রেণীর খাদক। বস্তুতন্ত্রের শক্তির প্রভাব বলতে কি বোঝায়? বস্তুতন্ত্রের শক্তির প্রভাব বলতে যে লাইক ধরো আমি মানুষ সহ প্রত্যেকটা জীব, গাছপালাও ধরতে পারো তুমি, গরু ছাগলও ধরতে পারো, প্রত্যেকে কিন্তু মারা যায়। মারা যাওয়ার পর কি করি আমরা? তাদেরকে কবর দিই, তাই না? তো কবর দেওয়ার পরে মাটিতে তারা মিশে যায়, মাটি তা আমরা আমাদের বডি ডিকম্পোজ হয়ে সেটা ব্যাকটেরিয়া গুলো খাই, এবং সেই ব্যাকটেরিয়া গুলো আবার কি করে মাটিতে মাটিতে আমাদের মাটিতে অবস্থান করে মাটির খনিজ লবণ টবণ হেনা তেনা যা কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, সো মাটিকে উর্বর করে। যেটা মেইন টপিক হচ্ছে মাটিকে উর্বর করে বিভিন্ন ব্যাকটেরিয়া গুলো। তো সেই যে খাদ্য শিকলের যে প্রবাহ, অর্থাৎ বস্তুতন্ত্রের শক্তির যে প্রবাহ, অর্থাৎ আমার থেকে ধরো আমি ডিকম্পোজ হচ্ছি, ব্যাকটেরিয়া বা পোকা খাচ্ছে, সেই পোকা আবার মাটিতে মিশে যাচ্ছে, সেই মাটিতে মিশে যাওয়ার পরে আবার ফসল হচ্ছে, মানে মাটি উর্বর হওয়ার পরে সেখান থেকে আবার ফসল হচ্ছে, সেই ফসল আবার মানুষ খাচ্ছে। তাহলে শক্তি কি শেষ হচ্ছে? শক্তি একটা ধাপ থেকে আরেকটা ধাপে রূপান্তরিত হচ্ছে। তো সেটা হচ্ছে তোমরা বস্তুতন্ত্রের শক্তি প্রবাহতে জানতে পারবে। তো এই টপিকটা 100% আসার মতো একটা টপিক। তো তারপরে রয়েছে হচ্ছে বস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীব বৈচিত্র্যের প্রভাব। তো এটা তোমরা পড়ে নিও, দেখবা বইয়ে 100% সবগুলা লেখা রয়েছে। তো বই থেকে রিডিং করে নিও ভালোভাবে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। তো এরপরে আমাদের যে আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় সেটা হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12-এ কি আছে? জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তনে কি কি দেখো, প্রথমে এসে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিত্রসহ ডিএনএ এর গঠন। তোমাকে চিত্রসহ ডিএনএ এর গঠনটা ব্যাখ্যা করতে পারবে, যে দুই সাইডে যে চিত্রসহ বলবে যে এটা কিসের চিত্র, তারপর হচ্ছে চিত্রটা অঙ্কন করো, ডিএনএ কিভাবে অঙ্কন করবা। সো দেখবা তোমাদের বইয়ে ডিএনএ এর যে চিত্রটা রয়েছে, ডিএনএ এর চিত্রটা তোমরা ভালোভাবে পড়বা, এবং ডিএনএ চিত্র যে গঠনটা কোনটা কি কিভাবে কি একে অপরের সাথে গঠন করে, তো সেই জিনিসটা তোমরা ডিএনএ চিত্রটা খুবই ভালোভাবে আয়ত্তে রাখবা। তারপরে দেখো ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন বলে যাকে, বা ডিএনএ রেপ্লিকেশন যাকে বলে, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসেই। সো এই জিনিসটা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন প্রতিলিপন যে জিনিসটাই বলো, সো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ডিএনএ অনুলিপন। এখান থেকেও গ নম্বরে প্রশ্ন চলে আসতে পারে। এরপর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ করা, অর্থাৎ সে ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জিনিসটা হচ্ছে নির্ণয় করতে হয়। সো এক্স এক্স নাকি এক্স ওয়াই, সো এই জিনিসটা আসলে এখান থেকে নির্ণয় করার যে ম্যাথটা আছে সেটা তোমরা করতে পারো। সরি ম্যাথ না এই যে মানে সৃজনশীলটা আছে আর কি, সেটা আমরা অলরেডি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। ওকে, সো এরপরে দেখো ডিএনএ টেস্ট, রোগ সমূহ, বর্ণান্ধতা, তারপর হচ্ছে থ্যালাসমিয়া। সো এটা ডিএনএ সম্পর্কিত যে সমস্ত রোগ বাবা মায়ের থাকলে ছেলেদের ভিতরে যায় কিনা, এই জিনিসটা কিভাবে নিয়ন্ত্রণ, মানে এই জিনিসটা কিভাবে একে অপর থেকে তোমার যায়। সো এই জিনিসটা তোমরা হচ্ছে এই বই থেকে এই টপিকটা রিডিং করে নিও খুবই ভালোভাবে, তোমার সিকিউ এমসিকিউ দুইটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের প্রথম 5টা টপিকের, প্রথম 5টা চ্যাপ্টারের উপরের ব্রিফিং। সো এই 5টা চ্যাপ্টার কারা কারা পড়বে দেখো, এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকেই পড়লে তুমি 3 থেকে 4টা সিকিউ আরামসে কমন পাবে। দেখো তোমাকে বলি, জীবকোষ এবং টিস্যু, এখান থেকে তুমি মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ কাজ, প্লাস্টিডের চিত্র সহ কাজ, এগুলো এই যে 4টা টপিক খুবই ভালোভাবে পড়বা। এখান থেকে একটা সৃজনশীল, তাহলে কত আসলো? 10 মার্কস। ওকে, তারপরে দেখো
জীবকোষ, এই কোষ বিভাজন, এখান থেকে মাইটোসিসের যে 5টা ধাপ বর্ণনা, ওই 5টা ধাপ চিত্র সহ বর্ণনা করা শিখবা। তো ওই জিনিসটা এবং মিওসিসের গুরুত্ব, মাইটোসিস মিওসিসের পার্থক্য, এই 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি, তাই না? তো এটা তোমরা সবাই পারো। তো এখান থেকে তোমার 10 মার্ক 100%। যদি না আসে ভাই, পরীক্ষা দেওয়ার পরে এসে আমাকে গালি দিয়ে যাবা যে এখান থেকে প্রশ্ন আসেনি ভাই। ওকে, তো এরপরে দেখো 13 অধ্যায় বস্তুতন্ত্র, এখান থেকে 10 মার্কস। তাহলে কত হয়ে গেল? অলরেডি তোমার 30 হয়ে গেছে, তাই না? তো যাদের টার্গেট হচ্ছে খুবই খারাপ অবস্থায় যারা আছো, লাইক বায়োলজিতে পাস করতে পারছো না, বা বায়োলজিতে অবস্থা খুবই খারাপ, যে এমন ভয় আছো যে ভাই কোনো অধ্যায় ঠিকভাবে হয়নি, আমি এখন কি করবো, এই লাস্ট 10 দিনে কিভাবে বায়োলজি পড়বো, তো তাদের জন্য সাজেশন দেখো, তারা চ্যাপ্টার 2 পড়বা, চ্যাপ্টার 3 পড়বা এবং চ্যাপ্টার 13 পড়বা। এখান থেকে তুমি 5 মার্ক এর উপরে, অর্থাৎ 30 মার্ক অলরেডি এখান থেকে পেয়ে গেছো। সো এখান থেকে তুমি 30 মার্কস পেয়ে গেছো। সো এর সাথে সাথে বাকি যে কোনো অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল লিখতে পারো, লাইক ধরো এক অধ্যায় থেকে সৃজনশীল আসার প্রবাবিলিটি খুবই কম, বাট দু একটা ক নম্বর খ নম্বর আসে। সো আর হচ্ছে 13 অধ্যায়, আর কি অধ্যায় আছে, 12, 13, 14, 14 অধ্যায়, কি কত অধ্যায় আছে আমি তোমাকে, সরি 11 অধ্যায়, 11 অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি যদি ওই যে পরাগণের, আমি দেখাচ্ছি 11 অধ্যায়, এখানে লিখে রাখবো, একটু পরেই লিখছি। তো 11 অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। তো তো তোমরা যদি এগুলোর মধ্যে থেকে এই যে 30 মার্কস, যাদের টার্গেট হচ্ছে 5 মার্কসের একটু উপরে তোলা, বা ভালোভাবে পাস করা, বা ভালোভাবে হচ্ছে 70 আপ নাম্বার পাওয়া, তারা হচ্ছে দেখো এখান থেকে 30 মার্কস অলরেডি পেয়ে গেছো। বাকি যে কোনো একটা সৃজনশীল এই অধ্যায়, বাকি মানে যে কোনো চ্যাপ্টার থেকে আরেকটা সৃজনশীল যে কোনো ভাবে লিখে রাখলে এই যে 40 প্লাস তোমরাই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মাত্র 4টা চ্যাপ্টার করে তোমরা 40 প্লাস পেয়ে যাচ্ছ। আর যাদের টার্গেট 90 আপ নাম্বার পাওয়া, 90, 95 করে যারা নাম্বার পাবে, তাদের জন্য দেখো বলি, তারা চ্যাপ্টার 2 পড়বা, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপরে হচ্ছে চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13। তাহলে তোমার 40 মার্কস কমন। তোমার তোমার কোথায় লিখবো, এখানে লিখি, তোমার 40 মার্কস অলরেডি এই 4টা চ্যাপ্টার পড়লে চলে আসবে। এই সরি, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 12, এই 4টা সৃজনশীল, 4টা চ্যাপ্টার পড়লেই তোমার 40 নম্বর 100% চলে এসছে অলরেডি। সো বাকি আর যে দুইটা খুবই দুইটা না, আর একটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারটা চলো এবার একটু দেখাই। ওকে, আচ্ছা। তো এবার চলো বাকি যে দুইটা অধ্যায়ের কথা বলছিলাম, অর্থাৎ চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 1। তো এখান থেকে কি কি আসতে পারে? চ্যাপ্টার 1 কিন্তু তোমাদের তেমন ইম্পর্টেন্ট না। চ্যাপ্টার 1 হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বাট সিকিউ এর জন্য চ্যাপ্টার 1 হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না। তাও তোমরা এই 3টা টপিক দেখতে পারো, যে 5টি রাজ্যের বৈশিষ্ট্য এবং তুলনা, মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান এবং দ্বিপদী নামকরণ। সো এটা খ নম্বরে আসে, যত বোর্ডেই এসছে দ্বিপদী নামকরণ খ নম্বরেই আসে, যে দ্বিপদী নামকরণ বলতে কি বোঝো। তো এই টাইপ সামথিং খ নম্বরে আসে। আর 5টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনা গ নম্বরে, মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান এটা হচ্ছে ঘ নম্বরে। সো এটা তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তো এবার দেখো আমাদের চ্যাপ্টার 11। সো এবার বলি যে চ্যাপ্টার 11 কাদের জন্য ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11 হচ্ছে যারা মনে করো 100 পাবা, যারা হচ্ছে 95 প্লাস আরামসে পেতে যাও, যাদের স্বপ্ন, তো তারা চ্যাপ্টার 11 থেকে, আর চ্যাপ্টার 4 এবং 11 এর মধ্যে থেকে কিন্তু দুইটাতেই একটা করে সৃজনশীল 100% আসবে। সো এই দুটার মধ্যে তোমার যেটা বেস্ট হয়, অর্থাৎ তুমি যদি চ্যাপ্টার 4 ভালো পারো তাহলে চ্যাপ্টার 4 থেকে আনসার দিবা, আর যদি তুমি চ্যাপ্টার 11 ভালো পারো বা এই চ্যাপ্টারটা তোমার ভালো ধারণা আছে, তাহলে তুমি চ্যাপ্টার 11 থেকে আনসার দিবা। ওকে, সো দেখো চ্যাপ্টার 11 এর কি কি টপিক আছে। চিত্রসহ আদর্শ ফুলের গঠন, এটা যে কোনো একটা বোর্ডে চলে আসবে 100%। দেখে দেখে নিও, এটা আদর্শ ফুলের যে গঠন, এটা তোমাদের বোর্ডে যে কোনো একটা বোর্ডে চলে আসবে ইনশাল্লাহ। সো তারপরে হচ্ছে পরাগায়নের প্রক্রিয়ার বিভিন্ন মাধ্যম এবং পরাগায়নের গুরুত্ব। সো এই যে পরাগায়নের মাধ্যম এবং পরাগায়নের গুরুত্ব, অর্থাৎ কোন উদ্ভিদে কিভাবে পরাগায়ন হয়, কোন কোন মাধ্যমে পরাগায়ন হয়, পরাগায়ন, তারপরে হচ্ছে যে যে পরাগায়নের যে এগুলো আছে, ঠিক আছে, পরাগায়ন কাকে বলে, সো এই জিনিসগুলো এবং পরাগায়নের গুরুত্ব, এই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়বা এই টপিকগুলো, কারণ এই টপিক থেকে 100% গতে অথবা ঘতে সৃজনশীল আসবে। তারপরে হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তো চিত্র সহ বর্ণনা। এই জিনিসটা প্রত্যেকবার বোর্ডে আসে, প্রত্যেকবার। কোনোবার এই জিনিসটাতে তেমন না আসে না, কোনো না কোনো বোর্ডে যে আসে না এমন কোনো পাওয়া যায়নি কোনোবার, প্রত্যেকবার এই এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে আসে। তো এরপরে দেখো রয়েছে হচ্ছে নিষেকের প্রক্রিয়া এবং নিষেকের গুরুত্ব। তো চিত্র থেকে নিষেকের প্রক্রিয়া এবং নিষেকের গুরুত্ব বা এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করতে পারে। তো তোমরা এই জিনিসগুলো ভালোভাবে পড়বে। সো এবার আসি হচ্ছে কারা কোন বিষয়গুলো বা কোন কোন টপিকস গুলো ভালোভাবে পড়বে। সো যারা ভয় আসো যে বায়োলজিতে পাস করতে পারবে কিনা, ভালো নাম্বার আসতে পারবে কিনা, সো তাদের জন্য বলি, দেখো তোমরা চ্যাপ্টার 2 চ্যাপ্টার, সো তারা ভালোভাবে লিখি। সো যারা পাস মার্ক নিয়ে ভয়ে আছো, বা যারা মোটামুটি খুবই অবস্থা খারাপ, তারা দেখো কি করবা, চ্যাপ্টার 2 পড়বা, চ্যাপ্টার 3 পড়বা এবং চ্যাপ্টার 13 পড়বা। 3টা সৃজনশীল কমন, 13 মার্কস, 30 মার্কস মানে 30 নম্বর। তারপরে এর সাথে সাথে তোমরা যে কোনো একটা অধ্যায়, অর্থাৎ সবচেয়ে ইজি এখানে বাকিগুলোর মধ্যে 12 অধ্যায়,
বংশগতির বিবর্তন, অথবা সরি 12 অধ্যায়ের চেয়ে সহজ হচ্ছে চ্যাপ্টার 11 অধ্যায়। তো তোমরা চাইলে চ্যাপ্টার 11 অধ্যায়টা পড়তে পারো। এই যে চ্যাপ্টার 11 অধ্যায়টা পড়তে পারো, যে এই যে এই টপিকগুলো, এই যে চিত্রসহ আদর্শ ফুলের গঠন, পরাগায়নের প্রক্রিয়া, বিভিন্ন মাধ্যম, পরাগায়নের গুরুত্ব, পুংস্ত্রী এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো মোটামুটি এই চারটা পড়লে তুমি 4টা সৃজনশীল 100% কমন পাবা, 4টা সিকিউ 100% কমন। মানে এখান থেকেই তোমার মনে করো 40+ নাম্বার চলে আসছে। তো এবার আসি যারা 90 থেকে 95+ নাম্বার পাবা, তো তারা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা? তারা চ্যাপ্টার 2 থেকে একটা সৃজনশীলের উত্তর দেবা, চ্যাপ্টার 3 থেকে একটা সৃজনশীলের উত্তর দেবা, চ্যাপ্টার 11 থেকে একটা সৃজনশীলের উত্তর দিবা, চ্যাপ্টার 13 থেকে একটা সৃজনশীলের উত্তর দেবা, 4টা। এবার বাকি যে দুইটা থেকে আসুক না কেন, অর্থাৎ তোমাদের ধরো চ্যাপ্টার 12 হচ্ছে বংশগতির বিবর্তন, এই যে এখান থেকে একটা সৃজনশীলের উত্তর দিবা। তাহলে দেখো তোমাদের এখান থেকে দেখো, এই যে এই চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 11 হচ্ছে ভ্যারিয়েবল, মানে এখান থেকে তুমি যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারো। লাইক এই দুটা থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে, এই দুটা থেকেই সৃজনশীল আসবে। তুমি চ্যাপ্টার 2 থেকে একটা দিবা, চ্যাপ্টার 3 থেকে একটা দিবা, চ্যাপ্টার 13 থেকে একটা দিবা, তাহলে 30 নম্বর তোমার হয়ে গেছে। সো এর সাথে সাথে তুমি চ্যাপ্টার 11 অথবা চ্যাপ্টার 4, যদি তোমার এই দুটো চ্যাপ্টারের মধ্যে, অর্থাৎ ধরো তোমার 4 চ্যাপ্টারটা ভালো হবে, চ্যাপ্টার 4 তোমার ভালো হবে জীবনী শক্তি, তাহলে তুমি জীবনী শক্তি থেকে একটা অ্যান্সার দিবা, 12 অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে 12 অধ্যায় থেকে একটা অ্যান্সার দিবা, তাহলে মোটামুটি তুমি এখান থেকে 50-এর কাছাকাছি সিকিউ নাম্বার নিয়ে চলে আসবে, তাই না? এই যে 4 দিবা অথবা 11 দিবা আর সাথে 12 দিবা, তাহলে তোমার 50 এখান থেকে চলে আসছে। আর যদি মনে করো যে না তুমি 12 বাদ দিবা বা 4 বাদ দিবা বা 11 বাদ দিবা অথবা 12 বাদ দিবা, মানে এইগুলোর ভিতর থেকে, মানে এই যে এটা 11 এবং 4, এবার 11 এবং 4 অধ্যায় অপশনাল, মানে তুমি হয় 11 অধ্যায় পড়বা অথবা 4 অধ্যায় পড়বা, বা চাইলে বা যদি তোমরা পারো যে সবগুলাই পড়বা, তাহলে এগুলো সবগুলাই করে রাখো, কারণ আলটিমেটলি তোমাদের সিলেবাস কিন্তু এমনিতেই শর্ট। অর্থাৎ তোমাদের যে আরো শর্ট করা হচ্ছে, এই যে যেগুলো আমি তোমাদেরকে দিলাম, যে এই যে এই 4টা অধ্যায় পড়লে, এই 4টা অধ্যায় পড়লে 40+ তোমরা এমনিতেই পাবা, এই 4টা অধ্যায় পড়লে 40+ তোমরা এমনিতেই পাবা। সবাই এই যে এই 4টা 2, 3, 13, 11 এই 4টা অধ্যায় ভালোভাবে পড়লে 40+ তোমরা এমনিতেই পাবা। আর বাকি যারা ভালো করতে চাও, আরো 45-50 পেতে চাও, তারা 11 অধ্যায় করে রাখতে পারো, সরি 4 অধ্যায় করে রাখতে পারো, 12 অধ্যায় করে রাখতে পারো। কারণ তোমাদের বই থেকে কিন্তু, বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে, 14-15টা চ্যাপ্টার আছে, সব থেকে কমায় কিন্তু তোমাদের এসএসসি 26 তোমাদের জন্য কিন্তু 7টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, তাই না? তো 7টা চ্যাপ্টার কিন্তু এমনিতেই শর্ট, তো এরপরেও যদি তোমরা না পারো তাহলে কিন্তু খুব খারাপ ভাই। তো যা যা বললাম এগুলো মাথায় রাখো, এগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, যে যে টপিকগুলো দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে টপিকগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো হচ্ছে পড়বা, ঠিক আছে? আর বাকি হচ্ছে আমরা তোমাদের যে নিচে ডিসক্রিপশনে অথবা তোমার হচ্ছে পিন কমেন্টে আমরা তোমাদের যে পিডিএফ এর ফাইল দিয়েছি, সেখানে দেখবা 30 থেকে 35টা হচ্ছে তোমাদের বেস্ট বেস্ট সৃজনশীল আছে, ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, তোমার আর কিচ্ছু লাগবে না, 100% তুমি কমন পাবা। ওকে, তো এবার চলো আরেকটা লাস্ট বিষয় বলি, সেটা হচ্ছে সবাই প্রত্যেকে কিন্তু এই কয়টা অধ্যায় 100% করে কমপ্লিট করে যাও। 2, 3, 13, 11, 2, 3, 13, 11, 2, 3, 13, 11 এই 4টা অধ্যায় তোমরা প্রত্যেকে কমপ্লিট করো, কারণ এখান থেকে 4টা সৃজনশীল 100% কমন আসবে, বাকি যারা আরো ভালো করতে চাও তারা এই সবগুলো করো। ওকে, তো আজকের মতো এতটুকুই, এর পরবর্তীতে আমরা তোমাদেরকে ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথ, বাকি ইংলিশ, বায়োলজি, সরি বায়ো, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয়, সমস্ত বিষয়ের উপর তুমি কিভাবে ভালো নাম্বার পাবে এবং কম্প্যাক্ট সাজেশন তোমাদেরকে দেওয়া হবে। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে পাশে থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও, সবকিছু গাইডলাইন আমি নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।